বন্ধুরা, যদি আপনারা এমন একটা পিসি বিল্ড করতে চান যেখানে আপনারা করতে চান গেমিং এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিমিং, শুধুমাত্র গেমিং নয়, গেমিং যারা করবেন এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিমিং, তারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন। তাহলে আপনারা যখন পিসি বিল্ড করবেন তাহলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটার দিকে আপনাদের খেয়াল দিতেই হবে। তার ব্যাপারে কথা বলবো। ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, ভিডিওটা দেখবেন পুরোটা, কারণ আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সমস্ত ধরনের কনফিউশন এই রিলেটেড দূর হয়ে যাবে এবং আপনারা কিনতে পারবেন আপনাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট স্ট্রিমিং পিসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, আগের দিন গ্রাফিক্স কার্ডের দাম নিয়ে এত কিছু বললাম, গ্রাফিক্স কার্ড নিয়ে এত কিছু বললাম যে গ্রাফিক্স কার্ডের দাম বাড়বে এবং আপনাদের মধ্যে অনেকেই যথেষ্ট হয়ে রয়েছেন এবং গ্রাফিক্স কার্ডের দাম বাড়তেই থাকছে। তাও আমি বলবো যে স্ট্রিমিং পিসি যদি প্রপার করতে হয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে প্রসেসর নয়, আমাদের গ্রাফিক্স কার্ড। তার কারণ হচ্ছে এনকোডিং। আপনারা নিশ্চয়ই শব্দটা শুনেছেন, এনকোডিং। তো এনকোডিং অনেক রকমের হয়। এনকোডিং ব্যাপারটা কি আমরা একটু বুঝি। সহজভাবে বলতে গেলে, ধরুন আপনি একটা গেম খেলছেন, সেই গেমটা খেলতে খেলতে আপনি যদি স্ট্রিম করতে চান, ধরুন আপনার স্ক্রিনে একটা নির্দিষ্ট FPS একটা গেম চলছে, ধরুন একটা গেম আপনি খেলছেন GTA 5, সেখানে আপনি পাচ্ছেন ধরুন 80 FPS। এবার সেই গেমটাকে প্রপারলি যদি আপনাকে স্ট্রিম করতে হয়, তাহলে যে রকম স্ট্রিমিং প্রচুর সফটওয়্যার রয়েছে, যেমন আমাদের OBS রয়েছে, ডিসকর্ড রয়েছে, এগুলোর মধ্যে যদি স্ট্রিম করতে হয় প্রপারলি, তাহলে এই OBS-এ যদি ধরুন আপনি স্ট্রিম করতে চান, তো OBS-এর মধ্যে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট FPS-এ সবসময় এই যে পুরো আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, ওই পুরো জিনিসটা কিন্তু প্রপারলি আমাদেরকে সেন্ড করতে হবে বরাবর। যদি সেখানে কোনো রকম গ্লিচ আসে, যদি সেখানে কোনো রকম ল্যাগ আসে, তাহলে আমাদের যে স্ট্রিমিং সেটা ল্যাগ হবে। কারণ আমাদের যখন গেম খেলবো তখন আমরা হয়তো দেখছি ব্যাপারটা স্মুথ চলছে, কিন্তু সেখান থেকে যখন আমরা আমাদের OBS-এ সেটাকে স্ট্রিম করব তখন সেটা কিন্তু অতটা স্মুথ হবে না। কিন্তু যদি সেখানে আমরা এনকোডিংয়ের ইউজ করি, তাহলে সেটা অনেক স্মুথলি আমাদের ডিসপ্লে থেকে যেখানে আমরা স্ট্রিম করব সেটার মধ্যে চলে যাবে। এখানে আবার দু রকমের ব্যাপার আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার এনকোডিং, একটা হচ্ছে সফটওয়্যার এনকোডিং বা আমাদের হচ্ছে CPU বেসড এনকোডিং। মানে হার্ডওয়্যার এনকোডিং বলতে আমাদের গ্রাফিক্স কার্ড বেসড যে এনকোডিংগুলো রয়েছে, যেমন এনভিডিয়ার ক্ষেত্রে আপনারা শুনেছেন Nvenc এনকোডার। তো এই Nvencটা হচ্ছে একটা হার্ডওয়্যার বেসড এনকোডিং। অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, ধরুন আপনি একটা গেম খেলছেন, Nvenc কীভাবে কাজ করে সে ব্যাপারে পরে কথা বলবো, কিন্তু হার্ডওয়্যার এনকোডিং এবং সফটওয়্যার এনকোডিংয়ের মধ্যে তফাৎ হচ্ছে, আপনি ধরুন একটা গেম খেলছেন, যে কোনো গেম, সেই গেমটা খেলার সময় যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আমাদের গ্রাফিক্স কার্ডের মধ্যে দিয়ে আমরা ডিসপ্লের মাধ্যমে পাচ্ছি, কারণ গ্রাফিক্স কার্ডের সঙ্গে ডিসপ্লে ডাইরেক্ট লিঙ্ক থাকে। এখানে যদি আমরা Nvenc এনকোডিংয়ের সাপোর্ট মানে এখানে পাই বা যে কোনো ধরনের এনকোডিংয়ের সাপোর্ট পাই, তাহলে কী হবে, হার্ডওয়্যার বেসড, তাহলে কী হবে, আমরা যেটা মানে ধরুন আপনার প্রথমে যে গেমটা দেখছেন সেটা প্রসেসরের ভায়া গ্রাফিক্স কার্ডে হয়ে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, এবং গ্রাফিক্স কার্ড থেকে যখন ডিসপ্লেতে বেরোচ্ছে, সেই গ্রাফিক্স কার্ডের মাধ্যমেই ডাইরেক্টলি আমাদের যে সফটওয়্যার, যেমন হচ্ছে OBS, যেটা আমরা স্ট্রিমিংয়ের জন্য ইউজ করি, সেই স্ট্রিমিং সফটওয়্যারের মধ্যে কিন্তু ডাইরেক্টলি সেই সমস্ত ফ্রেম চলে যাচ্ছে। এবার ধরুন আপনি সেখানে সেট করলেন যে 60 FPS যাবে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন 80 FPS, কিন্তু আমাদের হার্ডওয়্যারের মধ্যে দিয়ে মানে আমাদের যে গ্রাফিক্স কার্ডের মধ্যে দিয়ে আমাদের সফটওয়্যার পাবে 60 FPS এবং প্রপার স্মুথ একটা স্ট্রিমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি পাবেন। যারা স্ট্রিমিং দেখছে তারা কিন্তু একটা স্মুথলি দেখতে পাবে, কোনো ধরনের ল্যাগ স্টার্টার এগুলো কিন্তু আসবে না। অন্যদিকে রয়েছে ধরুন আমাদের হার্ডওয়্যার এনকোডিংয়ের সমস্যা হচ্ছে এখানে আপনার প্রথম কথা প্রসেসর, মানে যেহেতু এটা CPU বেসড হয়, মানে আমাদের প্রসেসর বেসড হয়, তাহলে আমাদের প্রসেসরটা প্রথম কথা খুব পাওয়ারফুল হতে হবে এবং প্রসেসরটা একদম ফুল পোটেনশিয়ালে প্রায় চলতে শুরু করবে, কারণ আমাদের গ্রাফিক্স কার্ডের এখানে রোল শুধুমাত্র ডিসপ্লে আউটপুট করা এবং প্রসেসর আমাদের যে গেমটা সেটাকে তো চালাচ্ছেই, তাছাড়াও আমরা জানি যে প্রসেসর অতটা হাই এন্ড পাওয়ারফুল হয় না, কারণ প্রসেসরের মধ্যে এই স্ট্রিমকে এনকোড করার জন্য কোনো ধরনের কোডেক থাকে না, তারা শুধু একটা X.264 বলে একটা কোডেক রয়েছে, যে কোডেকটা হচ্ছে একটা সফটওয়্যার বেসড কোডেক। সেই সফটওয়্যার বেসড কোডেকের মাধ্যমে আমাদের ডিসপ্লেতে সেই জিনিসটা আমাদের প্রসেসরই কিন্তু ডাইরেক্টলি ফিড করে। আমাদের যে OBS বা যেটা আমাদের থাকবে সেই X.264, এটা হচ্ছে একটা এনকোডিং। এই এনকোডিংটা হচ্ছে একটা সফটওয়্যার বেসড এনকোডিং। এই X.264-এর মাধ্যমে আমাদের প্রসেসর থেকে ডাইরেক্টলি আমাদের যে OBS-এ সেখানে কিন্তু আমরা যে এই ফ্রেমগুলো সেগুলো ডাইরেক্টলি যাবে এবং সেখানে অনেক ধরনের ল্যাগ বা স্টার্টার হতে পারে। তার কারণ প্রথম কথা দেখুন, আমাদের গ্রাফিক্স কার্ড থেকে ডাইরেক্ট আমাদের স্ক্রিনে আসছে সমস্ত ধরনের ফ্রেম, তাহলে আমাদের গ্রাফিক্স কার্ড যদি ফ্রেমটাকে জেনারেট করে স্ক্রিনে পাঠায়, তাহলে গ্রাফিক্স কার্ড যদি ডাইরেক্টলি আমাদের OBS-এর মধ্যে ফিড করে, তাহলে ব্যাপারটা কত স্মুথ হবে। উল্টো দিকে যদি আমাদের প্রসেসরকে ব্যাকওয়ার্ডলি, ধরুন আমাদের প্রসেসর কী করছে, প্রথম কথা আমাদের গ্রাফিক্স কার্ডের মাধ্যমে সমস্ত কিছু ডিসপ্লেতে পাঠাচ্ছে, আবার
তাহলে প্রসেসরের কী কী কাজ হচ্ছে? প্রসেসরের কাজ গ্রাফিক্স কার্ডে যেসব ডেটাগুলো তারা ডেটাগুলো যেগুলো তারা প্রসেস করছে সেই প্রসেসর ডেটা প্রসেস করে প্রথম কথা গ্রাফিক্স কার্ডে পাঠাচ্ছে, দ্বিতীয় কথা সেই প্রসেসরই আবার X.264 ক্ষেত্রে আমাদের যে ওবিএসের মধ্যে সেই ওবিএসের মধ্যে সমস্ত ধরনের ফ্রেম রেট জেনারেট করছে, তার ফলে প্রসেসরের এখানে ডাবল কাজ হচ্ছে। কিন্তু যদি আমরা কাজটা গ্রাফিক্স কার্ডকে দিয়ে দিই তাহলে গ্রাফিক্স কার্ড ডিসপ্লেতে যেহেতু দিচ্ছে তাহলে ওখানেও দিতে পারবে খুব সহজে একটা এনকোডিংয়ের সাহায্যে, যেরকম এনভিডিআর ক্ষেত্রে Nvenc। তাহলে ব্যাপারটা কি আপনাদের একটু ক্লিয়ার করে বললে এবং শর্টে বললে এটাই হবে যে যদি আপনারা নর্মাল সফটওয়্যার বেসড এনকোডিং ইউজ করেন তাহলে কি হবে, আপনার যে প্রসেসর সেই প্রসেসর দুটো কাজ করবে। প্রথম কথা আপনার প্রসেসর হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের মধ্যে সমস্ত ধরনের যেগুলো সে প্রসেস করছে সেগুলোকে ডেটাগুলোকে পাঠাবে এবং গ্রাফিক্স কার্ড সেটাকে আউটপুট হিসেবে আমাদের ডিসপ্লেতে শো করাবে। এবং প্রসেসর আরেকটাও কাজ করবে X.264 মাধ্যমে। X.264 কি, ওটা একটা এনকোডিং। X.264 মাধ্যমে কি করবে প্রসেসর, শুধুমাত্র গ্রাফিক্স কার্ডকে নয়, আমাদের যে ডিসকর্ড থাকুক বা আমাদের যে ওবিএস থাকুক সেটার মধ্যেও সেই ফ্রেমগুলোকে কিন্তু জেনারেট করতে থাকবে। তার ফলে প্রথম কথা প্রসেসর ইউসেজ প্রচণ্ড বেড়ে যাবে, দ্বিতীয় কথা ফ্রেম রেট অতটা বেশি স্টেবল হবে না, কারণ প্রসেসর অতগুলো ওয়ার্কলোড প্রপারলি নিতে পারবে না এবং কোন জায়গায় কত ফ্রেম রেট সেটাও প্রপারলি দিতে পারবে না। উল্টো দিকে যদি কথা বলি আমরা হার্ডওয়্যার বেসডের ক্ষেত্রে, সেখানে গ্রাফিক্স কার্ড যেহেতু প্রসেসর থেকে সমস্ত ডেটা ফিড হয়ে হার্ডওয়্যারে যাচ্ছে, আমাদের যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেই গ্রাফিক্স কার্ডে যাচ্ছে, তো গ্রাফিক্স কার্ড ডাইরেক্টলি ডিসপ্লেতেও দিচ্ছে এবং সেই যেটা ডিসপ্লেতে দিচ্ছে সেটার ফ্রেম রেট একটু প্রপারলি জেনারেট করে আমাদের ওবিএস বা আমাদের যদি ডিসকর্ড যেটা থাকে সেটার মধ্যে ফিড করছে, যার ফলে একদম স্মুথ একটা এফপিএস আপনারা বরাবর দেখতে পাবেন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে সোজা ব্যাপার। আপনাদের আশা করছি বোঝাতে পারলাম যে এই এনকোডিংটা কী করে অ্যাকচুয়ালি কাজ করে এবং হার্ডওয়্যার বেসড সফটওয়্যার বেসড দুরকম এনকোডিং কী হয় এবং কীরকমভাবে সেগুলো কাজ করে। প্রথমে যদি কথা বলি আমরা এবার Nvenc এনকোডিংয়ের, যেটা এনভিডিয়া আমাদের সাপোর্ট দেয়, সেটা হচ্ছে দুর্দান্ত এনকোডিং এবং বেস্ট এনকোডিং বর্তমান সময়ের, কারণ এটা যত স্মুথলি আমাদের সমস্ত ভিডিওটাকে স্ট্রিম করার ক্ষেত্রে হেল্প করে সেটা আর কোনো এনকোডিং কিন্তু করতে পারে না। এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড এবং বেস্ট এনকোডিং। এখানে আরও অনেক ধরনের ফিচার রয়েছে, যেমন ধরুন আপনারা যদি RTX সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেখানে আপনারা একটা এনভিডিয়া ব্রডকাস্ট বলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন এবং সেখানে হিউজ নাম্বার অফ ফিচার রয়েছে। তার মধ্যে একটা রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং প্রপার যদি ক্যামেরা থাকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে, অনেক ধরনের ফিচার এখানে রয়েছে। এবং সেই ব্যাকগ্রাউন্ড ব্লার করা অবস্থায় ধরুন আমার ফেসটা ডাইরেক্টলি আমি গেমের একটা সাইডে দেখাতে চাই, সেটাও সুন্দরভাবে দেখানো যাবে। তাছাড়াও এখানে যে মাইকটা আমরা ইউজ করবো সেই মাইকের অডিও কোয়ালিটিটা যেভাবে নয়েজ এক্সট্র্যাক্ট করে আমরা, কারণ ডাইরেক্টলি সেখানে স্ট্রিম করছি, সেখানে আমরা কোনো ধরনের যে অডিও এডিটিং সেগুলো কিন্তু করতে পারছি না। সেই অডিও এডিটিং যেহেতু করতে পারছি না তার মানে সেখানে নয়েজ কিন্তু থাকবে এবং নয়েজটাকে ডাইরেক্টলি লাইভ তারা ক্যান্সেল করবে এই সফটওয়্যারটার মাধ্যমে। যদি আপনার কাছে RTX সিরিজের গ্রাফিক্স কার্ড থাকে তো এটা আপনি ইউজ করতে পারবেন। তাছাড়াও কোন গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনারা এনভিডিয়ার Nvenc এনকোডিংয়ের সাপোর্ট পাবেন, দেখুন 16 সিরিজ, 20 সিরিজ এবং 30 সিরিজের সমস্ত গ্রাফিক্স কার্ডের সাপোর্ট পাবেন। শুধুমাত্র নর্মাল যে 1650 রয়েছে সেই 1650 ছাড়া 1050 Ti কিন্তু পাবেন না, জিজ্ঞেস করবেন না, কারণ ওটা 16 সিরিজের গ্রাফিক্স কার্ড নয়। 16 সিরিজের কী গ্রাফিক্স কার্ড রয়েছে 1650, যেটাতে আপনি পাবেন না। তার উপরে রয়েছে 1650 কোনো মডেলেই পাবেন না, GDDR5 GDDR6 কোনো মডেলেই নেই। তার উপরে রয়েছে 1650 সুপার, 1660, তার উপরে যত মডেল রয়েছে 2060, 3060, যত 20 সিরিজের 30 সিরিজের গ্রাফিক্স কার্ড আপনি সাপোর্ট পাচ্ছেন। মানে আপনি যদি RTX সিরিজ 20 সিরিজ এবং 30 সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড কেনেন সেখানে আপনি এনভিডিয়া ব্রডকাস্ট এই অ্যাপটা সাপোর্ট পাবেন। এবং শুধুমাত্র যদি আপনি এনভিডিয়া Nvenc কোডেকের সাপোর্ট চান, যেখানে আপনি প্রপারলি স্ট্রিম করতে পারবেন, প্রপারলি স্মুথলি স্ট্রিম করতে পারবেন, তাহলে আপনার 1650 গ্রাফিক্স কার্ডটা অ্যাটলিস্ট হতে হবে বা তার উপরের কোনো গ্রাফিক্স কার্ড কিন্তু হতে হবে। যদিও এটা ভিডিও এডিটিং পিসি এর কোনো রকম এখানে আমি কিছু বলছি না, ভিডিও এডিটিং পিসির কোনো গাইড এখানে দিচ্ছি না, ভিডিও এডিটিং পিসির ব্যাপারে কিছু বলছি না, তাও আপনাদের এটা বলে দিই যে যদি আপনারা ভিডিও এডিটিং পিসিও করেন, ভিডিও এডিটিং পিসিও যদি আপনারা বিল্ড করেন তাহলে আপনাদের কিন্তু এই এনভিডিয়া Nvenc কোডেকের ব্যাপকভাবে সাপোর্ট প্রয়োজন আছে। যদিও তার ব্যাপারে যদি আপনারা চান নিচে কমেন্ট করুন, একটা আলাদা করে ভিডিও বানাবো যে ওটাতে কীভাবে কাজ করে বা ওখানে আরও কী জিনিস ডিপেন্ড করে ভিডিও এডিটিং পিসির ক্ষেত্রে। তবে এটুকু বলতে পারি স্ট্রিমিং পিসিতে দুর্দান্ত হেল্প করে এবং ভিডিও এডিটিং পিসিতেও যদি আপনারা প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ এইসব সফটওয়্যার ইউজ করেন, যারা আপনারা গেমিং, স্ট্রিমিং, এডিটিং তিনটেই করবেন তাদের জন্য দুর্দান্ত হেল্পফুল, কারণ এনভিডিয়া Nvenc এনকোডিংয়ের সাপোর্ট আপনারা
যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখনও দুর্দান্তভাবে দেখতে পাবেন হার্ডওয়্যার এনকোডিংয়ের মাধ্যমে। কারণ নর্মাল যে সফটওয়্যার এনকোডিং ওটা অনেক স্লো হয়ে যায় এবং ওটা প্রসেসর ডিপেন্ডেন্ট। বর্তমান সময়ে হার্ডওয়্যার এনকোডিং যেটা বেরিয়েছে সেটা পুরোপুরি এই এনভিডিয়া এনভেঙ্ক কোডিংয়ের সাপোর্টের উপর ডিপেন্ডেন্ট। তবে এনভিডিয়ার ক্ষেত্রে তো বোঝা গেল যে এনভিডিয়া এনভেঙ্ক এনকোডিং দুর্দান্তভাবে কাজ করছে, দুর্দান্ত পাওয়ারফুল, দুর্দান্ত ফাস্ট, দারুণ একটা এনকোডিং এনভিডিয়া এনভেঙ্ক। তো এএমডির যারা গ্রাফিক্স কার্ড ইউজ করে তাদের ব্যাপারটা এবার কিন্তু আমরা আলোচনা করব। অ্যাডভান্স মিডিয়া ফ্রেমওয়ার্ক বা AMF এই এনকোডিংটা ইউজ করে হচ্ছে এএমডির গ্রাফিক্স কার্ডওয়ালারা বা এএমডির গ্রাফিক্স কার্ড। এই AMF এনকোডিংয়ের সাপোর্ট আপনারা ওই গ্রাফিক্স কার্ডে দেখতে পাবেন। এএমডির যত গ্রাফিক্স কার্ড রয়েছে, বাই দ্য ওয়ে আপনাদের বলে দিই, এনভিডিয়ার যে এনভেঙ্ক এনকোডিং ওটা হচ্ছে একটা মানে শুধুমাত্র এনভিডিয়ার কিছু গ্রাফিক্স কার্ড বা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের জন্যই প্রপারলি দেওয়া রয়েছে। উল্টো দিকে এএমডির যে AMF সেটা হচ্ছে মানে সবার জন্য ওপেন টু অল, মানে ওটা একটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম যেখানে আপনারা সবাই ডাউনলোড করতে পারবেন, সবাই ইউজ করতে পারবেন যে কোনো গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে। মানে এএমডি কোনো ধরনের রেস্ট্রিকশন এখানে দেয়নি, উল্টো দিকে এনভিডিয়া এখানে একটা রেস্ট্রিকশন দিয়েছে। তবে আপনাদের একটা জিনিস বলে দিই, এএমডির যে AMF সেটার থেকে ফার 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 বেটার পারফরমেন্স আমাদের এনভিডিয়া এনভেঙ্ক কোডিংয়ের সাপোর্টের সাহায্যে করা যায়। মানে এনভিডিয়া এনভেঙ্ক AMF এর থেকে ফার 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 হেড রয়েছে। তার কারণ ওরা পুরোপুরি নিজস্ব যে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে কোলিং সেটা প্রপারলি এনভিডিয়া এনভেঙ্কের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। উল্টো দিকে AMF অতটা ভালোভাবে কাজ করে না। যদি আপনাদের কাছে AMDর গ্রাফিক্স কার্ড থাকে সেটা আপনারা AMF ট্রাই করতে পারেন বা AMF ইউজ করবেন সেখানে। তবে আপনাদের বলে দিই, যারা স্ট্রিমিং করতে চান আমি সবসময় তাদের জন্য চেষ্টা করি যে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড নেওয়া। তাই বলে এটা কখনোই নয় আপনি একটা ভালো AMDর গ্রাফিক্স কার্ডের অপশান ঠুকরে দিয়ে সেখানে একটা সস্তার এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড নিচ্ছেন, সেটা কিন্তু আমি একদমই মিন করছি না। ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিন, যারা এতটা ভিডিওটা দেখছেন ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আপনার কাছে অপশান রয়েছে একটা RX 570 আর একটা 1050 Ti। আমি অবশ্যই RX 570 বলবো, কারণ ওটা আপনাকে ভালো ওভারঅল পারফরমেন্স দেবে। কিন্তু সিমিলার যদি পারফরমেন্সওয়ালা কোনো গ্রাফিক্স কার্ড হয়, যেমন ধরুন 1650 সুপার এবং RX 570, তাহলে আমি অবশ্যই 1650 সুপার বলবো, কারণ পারফরমেন্সের ক্ষেত্রে ওটা এগিয়ে। তবে দুটো যদি সিমিলার পারফরমেন্সও হয় আমি অবশ্যই এনভিডিয়াকে এখানে এগিয়ে রাখবো, কারণ ওখানে যে এনভেঙ্ক কোডিংয়ের সাপোর্ট রয়েছে তার ফলে আপনাদের স্ট্রিমিং দুর্দান্ত হয়ে যায় AMF এর তুলনায়। আশা করছি AMF এর ব্যাপারটা বোঝাতে পারলাম, ওটা ওপেন টু অল একটা জিনিস। কিন্তু এনভিডিয়ার এনভেঙ্ক যেটা রয়েছে সেটা শুধুমাত্র এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ইউজারদের জন্য। সেজন্য আপনাদের বলে দিই, যারা এনভিডিয়ার এনভেঙ্ক কোডিংয়ের সাপোর্ট পাচ্ছেন না, যারা AMDর প্রসেসর গ্রাফিক্স কার্ড ইউজ করছেন, তারা যে প্রসেসরই ইউজ করুন সেই প্রসেসরটা যেন হাই এন্ড কোনো প্রসেসর হয়। যেমন ধরুন i7, Ryzen 7, i9, Ryzen 9 এরকম হাই এন্ড কোনো প্রসেসর যদি ইউজ হয়, তাহলে আমরা পরে যে টপিকটার ব্যাপারে কথা বলবো যেটা X.264, সেই X.264 এর প্রপারলি ইউটিলাইজেশন করে আপনারা কিন্তু স্ট্রিমিং করতে পারবেন। কারণ AMFটা অতটা ভালোভাবে কাজ করে না এবং সেখানে আপনি যদি X.264 এর ইউজ করেন তাহলে আপনি বেশি ভালো স্ট্রিম করতে পারবেন। এবং তার জন্য একটা জিনিস কিন্তু জরুরি, সেটা হচ্ছে ভালো প্রসেসর। কারণ আমি প্রথমেই বুঝিয়েছি যে এই এনকোডিং ব্যাপারটা কীভাবে কাজ করে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার এনকোডিং কীভাবে কাজ করে। বন্ধুরা, এবার লাস্টে যদি আমরা কথা বলি X.264 এর ব্যাপারে, তো ওখানে আপনারা পুরোপুরি সফটওয়্যার এনকোডিং বা আমাদের যে CPU রয়েছে তার মাধ্যমে এনকোডিং সেখানে হয়। তবে এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল হতে পারে যদি আপনার কাছে বিশেষ করে AMDর কোনো গ্রাফিক্স কার্ড থাকে, বা আপনি যদি দুটো পিসি ইউজ করেন আপনার স্ট্রিমিংয়ের জন্য। ধরুন আপনি একটার মধ্যে শুধুমাত্র গেমিং করছেন আর একটার মাধ্যমে স্ট্রিমিং করছেন, সেটার ব্যাপারে আলাদা, কারণ এখানে দুটো প্রসেসর আপনার কাছে রয়েছে, দুটো পিসি ইন্ডিভিজুয়াল আপনার কাছে রয়েছে। সেক্ষেত্রে হয়তো X.264 বেশি ভালোভাবে কাজ করবে। তবে প্র্যাকটিক্যালি বলতে গেলে নর্মাল যে আমাদের গ্রাফিক্স কার্ড রয়েছে সেখানে যে আলাদা করে এনভিডিয়ার যে এনকোডার বা ডিকোডার যেগুলো থাকে, যে ডিকোডার বা এনকোডার ওটা একটা সেপারেট হার্ডওয়্যার আমাদের গ্রাফিক্স কার্ডের উপর থাকে, সেটার মাধ্যমে যদি স্ট্রিমিং করা যায় তাহলে নর্মাল যে X.264 তার থেকে অনেক 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 ভালো রেজাল্ট হয়। এবং সবচেয়ে বড় কথা, আপনার কাছে যদি একটা কম দামি মানে কম পাওয়ারফুল একটা প্রসেসর থেকে থাকে, সেক্ষেত্রেও আপনি যথেষ্ট ভালোভাবে স্ট্রিমিং করতে পারবেন। কারণ এখানে প্রসেসরের অতটা ভালো রিকোয়ারমেন্ট নেই, এখানে আপনার মেন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড। মানে আপনি ধরুন একটা 2060 বা 1660 আপনি ইউজ করছেন এবং তার সঙ্গে i5-10400F চুজ করেছেন, তাহলেও আপনি চোখ বন্ধ করে দারুণ স্ট্রিম করতে পারবেন। কারণ এখানে আপনার যে গ্রাফিক্স কার্ড সেটাই অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে এবং সেটার মাধ্যমেই সমস্ত স্ট্রিমিং প্রসেস কিন্তু হচ্ছে। উল্টো দিকে যদি আমরা কথা বলি, একটা মানে বেসিক, আপনারা ধরুন একটা বেসিক বা একটা AMDর গ্রাফিক্স কার্ড ইউজ করছেন বা একটা বেসিক গ্রাফিক্স কার্ড ইউজ করছেন, সেখানে জাস্ট আপনি গেমটা খেলতে পাচ্ছেন, সেখানে আপনি গেমে মোটামুটি 60-65 FPS পাচ্ছেন, জাস্ট গেমিংটা
গেমটা খেলতে পারছেন, কিন্তু সেখানে এনভিডিয়া এনভেঙ্কের কোনো রকম সাপোর্ট নেই, তাহলে আপনাকে কী করতে হবে, হয় আপনাকে এক্সডস 264 ইউজ করে দুটো পিসির মাধ্যমে করতে হবে, আর না হলে যদি আপনার প্রসেসর যেটা থাকবে সেই প্রসেসরটাকে অত্যন্ত পাওয়ারফুল হতে হবে, যার ফলে ধরুন রাইজেন 7 বা রাইজেন 9 বা i7 i9 এর মতো হাই এন্ড এবং লেটেস্ট জেনারেশনের যে হাই এন্ড এই প্রসেসরগুলো রয়েছে সেগুলো থাকতে হবে, কারণ সেখানে আপনার খুব ভালো প্রসেসর পারফরমেন্সের দরকার হবে, কারণ এখানে প্রসেসরটা বেশি করে ইউটিলাইজ হবে, এখানে প্রসেসরটার দুটো কাজ করতে হবে, প্রসেসরকে আরও অনেক কাজ করতে হবে, সেই জন্য প্রসেসর আপনার কিন্তু অনেক ভালো হওয়া এখানে প্রয়োজন। যদি আপনার কাছে এনভিডিয়া এনভেঙ্কের সাপোর্ট না থাকে তাহলে সেখানে x.264 এর ইউজ করতে পারেন এবং আপনার প্রসেসর ইউজেজ সেটাকে পুরোপুরি করে দিতে পারেন এবং আপনার প্রসেসর যাতে ভালোভাবে ইউজ হয় সেদিকে খেয়াল রাখবেন। মানে আপনার কাছে যদি ভালো একটা গ্রাফিক্স কার্ড থাকে তাহলে আপনার একটা লো এন্ড প্রসেসর, মানে ধরুন i3-10100F অতটাও বলবো না, কারণ ওখানে 4টে কোর 8টা থ্রেড, আমি মিনিমাম 6টা কোর 12টা থ্রেড ইউজ করতে বলি। তবে যদি আপনি একটা ভালো গ্রাফিক্স কার্ড নিতে চাইছেন বা i3 নিতে চাইছেন, কোনটা আমি অবশ্যই বলবো আপনি একটা 1650 সুপার নিয়ে নিন এবং তার সঙ্গে i3-10100F নিয়ে নিন, বেটার স্ট্রিমিং করতে পারবেন। উল্টো দিকে যদি আপনি একটা রাইজেন 7 সঙ্গে GT 1030 এর মতো গ্রাফিক্স কার্ড, GT 1030 নেবেন না, আর চাই করুন GT 1030, প্লিজ নেবেন না। আপনারা আশা করছি GT 1030 কেউ নেননি বা আপনারা এখন কিনবেন না, কারণ একটা সময় ওটা সেন্স ছিল, কিন্তু বর্তমান সময় ওটা সেন্স পুরোপুরি শেষ হয়ে গেছে। সেজন্য বলছি আপনারা ধরুন বেসিক একটা কোনো পুরোনো মডেলের গ্রাফিক্স কার্ড নিলেন, তার সঙ্গে আপনি কিনে নিলেন একটা আপনার i5 বা i7 বা i9, i5 তো নয়, i7 বা i9 কিনে নিলেন বা রাইজেন 7 রাইজেন 9 কিনে নিলেন, তার থেকে বেটার হবে আপনি একটা 1650 সুপার, 1650 নর্মাল না, 1650 সুপার বা তার থেকে বেশি ভালো আপনি ধরুন 1660 কিনলেন এবং তার সঙ্গে i3ও নিয়ে নিলেন, তাহলেও হয়তো আপনি বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। উল্টো দিকে যদি আপনি একটা খুব হাই এন্ড প্রসেসরের সঙ্গে বেসিক একটা গ্রাফিক্স কার্ড নেন, তাহলে প্রথম কথা আমাদের গ্রাফিক্স কার্ড আমাদের গেমিংয়েও ভালো FPS দেবে, দ্বিতীয় কথা স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স প্রোভাইড করবে। আশা করছি আমার মেন উদ্দেশ্য এখানে ছিল আপনাদের বোঝানো যে গ্রাফিক্স কার্ড কেনার সময় আপনাদের অ্যাটলিস্ট কেন 1650 সুপার নেওয়া উচিত বর্তমান সময় বা তার বেশি নেওয়া উচিত যদি আপনি স্ট্রিম অ্যাটলিস্ট করতে চান, এবং চেষ্টা করবেন i5-10100F নেওয়ার, না পারলে i3-10100Fও নিতে পারেন, তবে 8GB র্যাম যেন অবশ্যই হয়। আমি বলবো আপনাদের 16GB র্যাম নিতে, কারণ যেহেতু আপনারা স্ট্রিমিং করছেন তো 16GB র্যাম, তার সঙ্গে আপনারা নেবেন হচ্ছে অ্যাটলিস্ট 1650 সুপার গ্রাফিক্স কার্ড এবং তার সঙ্গে অবশ্যই এনভিডিয়া এনভেঙ্ক কোডাককে মানে ইউজ করতে ভুলবেন না, এবং i5-10100F চুজ করলে ভালো হয়। এইগুলো যদি আপনারা করেন, অ্যাকচুয়ালি আশা করছি আপনাদের বোঝাতে পারছি এই ভিডিওর মাধ্যমে যে এই এনকোডিং ব্যাপারটা কী বা কীভাবে কাজ করে। আমার মেন উদ্দেশ্যই ছিল হচ্ছে এই ব্যাপারগুলো আপনাদের সামনে একদম ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করা, যে এই এনকোডিং ব্যাপারটা কী বা এইগুলোর দরকার কী, এই এনকোডিংয়ের ব্যাপারটা আশা করছি আপনার মাথার মধ্যে ঢোকাতে পারলাম। যদি কোনো ধরনের সমস্যা হয়, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট সেকশন রয়েছে, আপনারা প্লিজ কমেন্ট করে দিন। এবং অনেক ভেবেচিন্তে ভিডিওটা বানানো, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এতে আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, কারণ এই ভিডিওটা আরও অনেক ভিউয়ারদের কাছে যাবে যারা এই ভিডিওটা দেখে হয়তো অনেক বেশি হেল্প পাবে, কারণ ইউটিউব এখানে বুঝবে যে আপনারা ভিডিওটাকে লাইক করছেন, মানে ভিডিওটাকে পছন্দ করছেন এবং অন্য ভিউয়ারদের কাছে ভিডিওটাকে এগিয়ে দিতে চাইছেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।